আজ কলাইকুণ্ডাতে মাননীয় প্রধানমন্ত্রীও আসছেন, মাননীয় রাষ্ট্রপতিও আসছেন। এমন একটা সময় এলো যখন নিজের দলের কর্মী প্রকাশ্যে বললেন, আমি আর এই দল করব না। শুধু তাই নয়, তিনি সরাসরি দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বললেন, এই লোকটাকে সরান, ডিলিট করে দিন, রিসাইকেল বিন থেকেও বের করে দিন। কি এমন ঘটল যে একজন দলীয় কর্মী এতটাই ক্ষুব্ধ হয়ে পড়লেন? আর এই ঘটনার পেছনের যে সত্যটা লুকিয়ে আছে সেটা জানলে আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতাল, এই নামটা শুনলে এখন মানুষের শরীরে কাঁটা দেয়। কিছুদিন আগেও এই হাসপাতালকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে তোড়পাড় হয়েছিল। সেই সময় একজন তরুণী চিকিৎসকের সাথে যে নৃশংস ঘটনা ঘটেছিল তা নিয়ে রাস্তায় নেমেছিলেন লাখ লাখ মানুষ। গণমাধ্যমগুলো দিনরাত সেই খবর প্রচার করছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে গিয়েছিল। সেই সময় রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু এবার একই জায়গায় আবারও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা, কারণ এবার অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দিকে। হ্যাঁ, সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যাদের হাতে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল গত ঘটনার পর। যে বাহিনীকে আনা হয়েছিল রক্ষা কবচ হিসেবে, অভিযোগ উঠেছে তারাই এবার ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একজন রোগীর পরিবারের নারী সদস্যের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ উঠেছে একজন সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। আর এই খবরটা যখন প্রকাশ্যে আসে তখনই শুরু হয় আসল ঝড়। তবে সেই ঝড়টা যেদিক থেকে আসার কথা ছিল সেদিক থেকে আসেনি, ঝড়টা এসেছে অভিযুক্তদের নিজের দলের ভেতর থেকেই। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে একজন বিজেপি কর্মী, যিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে আসছেন, তিনি প্রকাশ্যে এমন কিছু কথা বললেন যা শুনে স্তব্ধ হয়ে যায় সবাই। তিনি সরাসরি বলেন, আমি আজকের বিজেপি করা ছেড়ে দেব। শুধু তাই নয়, তিনি দলের একজন শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে বললেন, এই মানুষটাকে হঠাৎ সরিয়ে দিন, একদম ডিলিট করে রিসাইকেল বিন থেকেও বের করে দিন। তার কণ্ঠে ছিল গভীর ক্ষোভ, হতাশা আর অসহায়ত্ব। 15 বছর ধরে যে দলের জন্য খেটেছেন সেই দলের নেতৃত্বের প্রতি তিনি আর আস্থা রাখতে পারছেন না বলে জানিয়ে দিলেন। যখন রাজ্য সরকারের আমলে এই ধরনের ঘটনা ঘটেছিল তখন তো সারা দেশ জুড়ে তোলপাড় হয়েছিল, মিডিয়া দিনরাত কাভারেজ দিয়েছিল, আন্দোলন হয়েছিল। কিন্তু এখন কেন্দ্রীয় বাহিনীর সদস্য যখন একই ধরনের কাজ করছে তখন কেন সবাই চুপ? কোথায় গেল এই ক্ষোভ, কোথায় গেল সেই প্রতিবাদ? এই প্রশ্নগুলো শুধু একজন ব্যক্তির নয়, এগুলো আসলে লাখ লাখ সাধারণ মানুষের মনের কথা। এই ঘটনাটা যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তাহলে একটা ভয়াবহ সত্য সামনে আসে। সেটা হলো, ভারতীয় রাজনীতিতে অপরাধের বিচার এখন আর অপরাধের মাত্রার উপর নির্ভর করে না, নির্ভর করে অপরাধী কোন দলের লোক সেটার উপর। ভাবুন একবার, ঠিক একই জায়গায় প্রায় একই ধরনের ঘটনা, কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া। প্রথমবার যখন রাজ্য সরকারের আমলে ঘটেছিল, সারা দেশের গণমাধ্যমে একযোগে রিপোর্ট করেছিল, সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছিল, রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল, আন্তর্জাতিক মিডিয়াতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। দ্বিতীয়বার যখন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, মূলধারার গণমাধ্যম প্রায় নীরবতা, সোশ্যাল মিডিয়ায় সীমিত আলোচনা, কোনো বড় রাজনৈতিক প্রতিক্রিয়া নেই, কোনো আন্দোলনের ডাক নেই। এই বৈপরীত্যটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আমাদের দেশের একটি নারীর সম্মান, তার নিরাপত্তা, তার অধিকার, এসব কিছুই এখন রাজনৈতিক সুবিধার হাতিয়ারে পরিণত হয়েছে। যখন দরকার তখন চিৎকার, যখন দরকার নেই তখন পিনপতন নীরবতা। আর এই দ্বিমুখিতাই সেই বিজেপি কর্মীকে এতটাই ক্ষুব্ধ করেছে, কারণ তিনি বুঝতে পেরেছেন দলের জন্য তিনি যে আদর্শে বিশ্বাস করেন, কাজ করেছেন, সেই আদর্শ আর বাস্তবে মিলছে না। এদিকে পশ্চিমবঙ্গের আরেকটি বিতর্ক জ্বলে উঠেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ রেড রোডে নামাজ আদায় প্রসঙ্গে এমন কিছু মন্তব্য করেছেন যা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তিনি ইঙ্গিত করেছেন যে নামাজ পড়া দিয়ে যদি সমস্যা হয় তাহলে অন্য দেশে চলে যাওয়া উচিত। এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। তাদের যুক্তি পরিষ্কার, ভারতের সংবিধান প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার দিয়েছে। কোনো রাজনৈতিক নেতার এই অধিকার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ভারতবর্ষ কারো একার নয়, এটা প্রতিটি নাগরিকের সমান সাংবিধানিক অধিকার। একজন সচেতন নাগরিক সরাসরি জবাব দিয়ে বলেছেন, দিলীপবাবু, আপনি কোন হরিদাস পাল যে একটি সম্প্রদায়ের ধর্মীয় অধিকার নিয়ে এভাবে কথা বললেন? এই দেশে আমাদেরও সমান অধিকার আছে, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। তিনি আরও বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যারা ক্ষমতায় আছেন তাদের সেই প্রাক্তন শাসকদের দিকে তাকানো উচিত, যারা একসময় অপ্রতিরোধ্য মনে করত, কিন্তু আজ তাদের কি অবস্থা। বাংলায় এখন নেতাদের দিকে ডিম ছোড়া হচ্ছে, কালকে সেই পরিণতি যে কারো হতে পারে।
এই পুরো পরিস্থিতিতে একটা মূল সত্য আমাদের সবাইকে মনে রাখতে হবে, অপরাধ অপরাধী, সে যেই করুক না কেন। অপরাধীর গায়ের রং, তার ধর্ম, তার রাজনৈতিক পরিচয় কোনো কিছুই অপরাধের মাত্রা কমায় না, বরং বাড়ায়। যখন তৃণমূলের আমলে ঘটনা ঘটেছিল তখন প্রতিবাদ হওয়াটা যৌক্তিক ছিল, একদম সঠিক ছিল। কিন্তু এখন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে যদি সেই একই মানুষ চুপ করে যায়, তাহলে তাদের আগের প্রতিবাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ক্ষুব্ধ বিজেপি কর্মী একটা গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যে কথা দিয়েছিলেন অপরাধীদের দ্রুত শাস্তি হবে, সেই কথা রাখুন। এরা সিআইএসএফ জওয়ান, উচ্চপদস্থ আধিকারিক হোক বা যেই হোক, অন্যায় যে করবে তার বিচার হতেই হবে। এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। একটা গণতন্ত্রের শক্তি মাপা হয় এই দিয়ে যে সেই দেশ তার নিজের শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ন্যায় বিচার করতে পারে কিনা। কেন্দ্রীয় বাহিনীর সরকারের অংশ, কিন্তু তাদের যদি কেউ অপরাধ করে তাহলে তাকে রক্ষা করা মানে আসলে পুরো ব্যবস্থাটাকেই ভেঙে ফেলা। দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে আরেকটু গভীরে যাওয়া দরকার। ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছে। এই অধিকার মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত। কোনো রাজনৈতিক নেতা চাইলেই এটা খর্ব করতে পারেন না। রেড রোডে নামাজ আদায়ের বিষয়ে নতুন কিছু নয়, বহু বছর ধরে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এটি নিয়ে আগে কখনো এত বিতর্ক হয়নি, কিন্তু রাজনৈতিক মেরুকরণের এই যুগে সবকিছুই এখন বিভাজনের হাতিয়ার হয়ে উঠেছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাজ হলো মানুষকে একত্রিত করা, বিভক্ত করা নয়। যখন একজন মন্ত্রী প্রকাশ্যে একটি সম্প্রদায়কে দেশ ছাড়তে বলেন, তখন সেটা শুধু একটা মন্তব্য থাকে না, সেটা হয়ে যায় সাম্প্রদায়িক বিষবাষ্প। আর এখানেই সেই সচেতন নাগরিকের কথাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু জনগণের ক্ষমতা চিরস্থায়ী। আজ যিনি ক্ষমতার শীর্ষে বসে অহংকার করছেন, কাল হয়তো তাকেই জনতার রোষের মুখে পড়তে হবে। ইতিহাস এই শিক্ষাই বারবার দিয়ে এসেছে। আসল সমস্যাটা কোনো একটি দলের নয়, সমস্যাটা পুরো রাজনৈতিক সংস্কৃতির। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে একটি নারীর নিরাপত্তা রাজনৈতিক ফুটবলে পরিণত হয়েছে। যখন বিরোধী দলের আমলে ঘটনা হয় তখন চিৎকার, যখন নিজেদের আমলে ঘটে তখন নীরবতা। এই দ্বিচারিতা শুধু রাজনীতিবিদদের নয়, গণমাধ্যমেরও। ধর্মীয় অধিকার ভোটের অস্ত্রে পরিণত হয়েছে। ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান স্বীকৃত, কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য সেটাকেও বিতর্কিত করা হচ্ছে। দলীয় আনুগত্য ন্যায় বিচারের উপরে চলে গেছে। একজন দলের কর্মী যখন দলের ভুলের বিরুদ্ধে কথা বলেন, তখন তাকে বিশ্বাসঘাতক ট্যাগ লাগিয়ে দেওয়া হয় তার যুক্তিকে গুরুত্ব দেওয়ার বদলে। তো এটাই আজকের পুরো চিত্র। একদিকে আরজি করে আবারও একটি ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে নিজের দলের একজন কর্মীর বিরুদ্ধে, যিনি তার সহ্য করতে পারছেন না এই দ্বিমুখিতা। আর তার সাথে যুক্ত হয়েছে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া। একটা কথা মনে রাখবেন, গণতন্ত্র তখনই বেঁচে থাকে যখন মানুষ ভুলের বিরুদ্ধে কথা বলতে পারে, সেটা যে দলেই করুক, যে সরকারই থাকুক। যেদিন মানুষ চুপ হয়ে যাবে সেদিনই গণতন্ত্রের মৃত্যু হবে। আপনি কি মনে করেন, এই দ্বিমুখী রাজনীতি কি কোনোদিন মুক্তি পাবে এই দেশে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন পরিচিত জনদের সাথে। আর এই ধরনের নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ সচেতন থাকুন, সত্যের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।